Good evening, everyone. Welcome to the introduction class of Geography SLST in অধ্যয়ন একাডেমি। যারা যারা এই মুহূর্তে আছো আমাকে একটুখানি জানাও যে প্রত্যেকের কাছে অডিও ভিজুয়ালটা ঠিক আছে কিনা। ওকে, প্রত্যেকের কাছে অডিও ভিজুয়াল ঠিক আছে, অসুবিধা নেই, আমি নিজেও দেখে নিলাম। সো আজকে তোমাদের অ্যাকচুয়ালি একটা বেসিক আমরা শুরু বলতে পারি, শুরু মানে আমাদের ক্লাস শুরু করার আগে কতগুলো বিষয় সম্পর্কে একটু অবহিত হতে হবে, যে আমরা কিভাবে পড়তে চলেছি না চলেছি, কিভাবে পড়বো না পড়বো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমি একটুখানি তোমাদের সাথে কথা বলবো আর কি। সো অরুন্ধতী, আমাকে জাস্ট একটুখানি এনসিওর করো তোমার কাছে তুমি আমাকে ঠিকঠাক দেখতে বা শুনতে পাচ্ছ কিনা। দেখো, এই যে টাইম পিরিয়ড, অর্থাৎ এই যে সময়ের ব্যবধান আমাদের কাছে আছে, এটা কিন্তু অত্যন্ত কম। ফলে এখন প্রত্যেকটা টপিককে একদম রিগোরাসলি ধরে ধরে পড়া, যেটা আমরা যারা পোস্ট গ্রাজুয়েশন করেছো তারা 5 বছর, যারা গ্রাজুয়েশন করেছো ইউজি অনলি মানে টিজিটির জন্য বসবে তারা 3 বছর সময় ধরে পড়েছো, সেই এন্টায়ার সিলেবাসটাকে একবার চিন্তা করো। তোমাদেরকে যদি বলা হয় যে 3 মাসে কমপ্লিট করতে হবে, তাহলে লিটল বিট ডিফিকাল্ট, লিটল বিট কেন, ইটস অলমোস্ট ডিফিকাল্ট। কিন্তু তোমরা তবু পড়বে, তবু তোমাদেরকে এই লড়াইয়ে টিকে থাকার জন্য, এই লড়াইয়ের জন্য পড়তে হবে, এটা ফ্যাক্ট, এটা নিয়ে কোনো ডাউট নেই, এটা ফ্যাক্ট, এটা নিয়েই তোমাদেরকে এগোতে হবে। তো আমরা কিভাবে তোমাদেরকে সাহায্য করতে পারি? আমরা যারা টিচার আছি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, তাদের প্রধান রোলটা কি? আমরা জাস্ট তোমাদেরকে ইন শর্ট পুরো বিষয়গুলোকে, যেটা ওয়ান শর্ট বা ইন শর্ট বলে, সেই রকম ভাবে প্রত্যেকটা বিষয়কে তুলে ধরবো। এক একটা ক্লাসের মাধ্যমে একাধিক টপিক আমরা আলোচনা করব। যেমন আমি তোমাদের সামনে ধরো এই যে আজকের পৃথিবীর অভ্যন্তর ভাগ, এই যে নোটসটা দেখতে পাচ্ছ, আমি অ্যাপ্রক্স এই নোটসটার কথা বলছি, পৃথিবীর অভ্যন্তর ভাগ নোটসটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। বেসিক্যালি এটাতে আমরা কি করব, এই নোটসে যে টপিকগুলো উল্লেখ আছে, যেগুলি আমাদের পরীক্ষায় আসার মতো উপযুক্ত, সেই বিষয়গুলোকে আমরা তুলে ধরেছি এবং এখান থেকে আমরা আলোচনা করব। সেই বিষয়গুলোকে আমরা তুলে ধরেছি, এখান থেকে আমরা বিষয়টাকে ধরে আলোচনা করব যে কি কি হতে পারে, কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে, এবং ক্লাসের শেষে সেগুলো আমরা উল্লেখ করব, রাইট? সো যারা যারা এই ক্লাসটা দেখবে, যারা যারা এই ক্লাসটা বি ইট ইন অ্যাপ অর ইন ইউটিউব, তাদের কাছে একটাই আমার প্রধান বলার কথা, যে ফ্রম দ্য স্টার্টিং তোমাদেরকে কিন্তু এই মানসিকতা নিয়ে এগোতে হবে দ্যাট টাইম ফ্রেম ইজ ভেরি শর্ট, সিলেবাস বেশি, ফলে জিস্ট আকারে পড়তে হবে। হ্যাঁ, এবং এটাও ঠিক, যারা একদম এটা ভাবছো যে এখন নতুন করে শুরু করবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিফিকাল্ট অবশ্যই, এ নিয়ে কোনো রাগ ঢাক নেই এই কথার মধ্যে, এটা একদম ফ্যাক্ট। তো আমরা যেমন আজকে পৃথিবীর অভ্যন্তরভাগ আলোচনার রেসপেক্টে যদি দেখি, আমাদের যেটা পড়তে হবে, যে এখান থেকে প্রশ্ন করতে পারে যে কোন কোন বিষয়গুলো পৃথিবীর অভ্যন্তরভাগের সম্বন্ধে খবর জানার জন্য বা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্বন্ধে জানতে আমাদেরকে সাহায্য করতে পারে। যেমন ধরো এই যে পৃথিবীর ঘনত্ব, ঠিক আছে, পৃথিবীর ঘনত্ব মানে ডেন্সিটি স্টাডি, ভূগর্ভের উষ্ণতা, চাপের তারতম্য, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিষয়, উল্কাপিণ্ড, অগ্নুৎপাত, শিলার নমুনা, ভূকম্পীয় তরঙ্গ, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে জানতে সাহায্য করে। ঠিক আছে, আমরা পৃথিবীর যে সামগ্রিক অভ্যন্তরভাগ জানতে পারি, অর্থাৎ পৃথিবীর সামগ্রিক অভ্যন্তরভাগ দেখলে আমরা দেখতে পাবো যে টোটাল 3টে অংশ আমরা এই জায়গাটাতে দেখতে পাই। একটা হচ্ছে পৃথিবীর ক্রাস্ট বা যেটাকে আমরা ভূত্বক বলে থাকি, সেই ভূত্বক অংশ। একটা অংশ হচ্ছে আমরা যেটাকে গুরুমণ্ডল বলে থাকি, গুরুমণ্ডল অংশ। এবং আরেকটি অংশ হচ্ছে কেন্দ্রমণ্ডল অংশ। তাহলে এই যে গুরুমণ্ডল বলো, কেন্দ্রমণ্ডল বলো, বা সামগ্রিক এই যে অঞ্চলটার কথা আমি বলছি, এই অঞ্চলটা সম্বন্ধে আমরা তথ্য কোথা থেকে পাচ্ছি? এই অঞ্চলটা সম্বন্ধে তথ্য পাচ্ছি উপরিউক্ত যেগুলো আমি উল্লেখ করলাম এই সমস্ত বিষয়গুলো থেকে। এবং এখানে আমাদেরকে যে যে বিষয়গুলো পড়তে হবে, যখন আমরা ধরো এখানে ভূত্বকের কথা বলবো, ভূত্বকের তাহলে প্রধান চরিত্র কি? ভূত্বকের ক্ষেত্রে নিশ্চয়ই কিছু প্রধান চরিত্র বৈশিষ্ট্য আমরা পাবো, সেই চরিত্র বৈশিষ্ট্যগুলো আমরা এখানে আলোচনা করব। যে ভূত্বক বলতে স্পেসিফিক্যালি কোন জায়গাকে বোঝানো হয়, ঠিক আছে, ভূত্বকের স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক কি কি আছে, যেমন আগ্নেয়, পাললিক বা রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হতে পারে, তাপমাত্রা তুলনামূলকভাবে কম হয়, ঠিক আছে,
আবার যত আমরা গভীরতাযুক্ত অঞ্চলে আসতে থাকি, যত ভূত্বকের অভ্যন্তরে আসতে থাকি, এই ভূত্বকের অভ্যন্তরেতে আমরা দেখতে পাবো যে উষ্ণতার মাত্রা ভূত্বকের অভ্যন্তরেতে যত আসবো তত বাড়তে থাকে। এখন প্রশ্ন হতে পারে যে কেন ভূত্বকের অভ্যন্তরে এই মাত্রা বাড়তে থাকে, তার কারণ কি? তার কারণ হচ্ছে বিভিন্ন কম্পোনেন্টের অ্যাভেলেবিলিটি, যে সমস্ত উপাদানগুলি সেখানে অবস্থান করে সেই সমস্ত উপাদানগুলির কারণে এটা উত্তাপ বৃদ্ধি পায়। এবং যেহেতু দেখো নিচের অংশে চাপ বাড়ে, তাহলে চাপ বাড়ার সাথে সাথে উষ্ণতার মাত্রা বাড়ে, ফলে চাপ বৃদ্ধিও একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। পৃথিবীর অভ্যন্তরভাগে যত আমরা যাব মোটামুটি ভাবে এইটা আমরা বলতে পারি। এবং প্রায় 40 কিলোমিটার গভীরতায় শিলামণ্ডলের তাপমাত্রা প্রায় 800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড দাঁড়ায়, মোটামুটি ভাবে বলা যায়। এই যে ভূত্বক অংশকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে সিয়াল এবং একটা হচ্ছে সীমা। এই যে সিয়াল এবং সীমা, সিয়াল মানে হচ্ছে যে জায়গাটা ওপরের অংশ, অর্থাৎ সিলিকা এবং অ্যালুমিনিয়াম, সিলিকা এবং অ্যালুমিনিয়াম এই উপাদান দ্বারা গঠিত। আর সীমা মানে কোন অংশটি? সীমা মানে হচ্ছে যেটা সিলিকা এবং ম্যাগনেসিয়াম, এই উপাদান দ্বারা গঠিত। ফলে সিলিকা অ্যালুমিনিয়াম এবং সিলিকা ম্যাগনেসিয়াম এদের সমন্বয়ে আমরা উপরের অংশটা দেখতে পাচ্ছি। তাহলে এই অংশের ঘনত্ব মোটামুটি যদি দেখা যায় 2.7 থেকে 2.75 গ্রাম পার ঘন সেন্টিমিটার, এবং সেন্টিমিটার কিউব, অ্যাকচুয়ালি ঘন সেন্টিমিটার না, গ্রাম পার সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার বলা যেতে পারে। এবং ভূমধ্য অঞ্চলে যেটা মানে মহাসাগরীয় অংশ যেটা, তার গড় ঘনত্ব 2.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব। অর্থাৎ এখানে প্রত্যেকটা বিষয় আমি উল্লেখ করে রেখেছি পড়ার জন্য। ফলে এই রকম ভাবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্টগুলিকে কিন্তু মাথায় রাখতে হবে, কারণ বিগত বছরের প্রশ্ন যদি দেখা যায়, বিগত বছরে আমি 2016 সালের কথা বলছি, কিছু প্রশ্ন এসেছিল ডাইরেক্টলি, সেখানে জিজ্ঞাসা করেছিল এই যে ডিসকন্টিনিউটি, ডিসকন্টিনিউটি বা বিযুক্তি রেখা সম্বন্ধে প্রশ্ন করেছিল। তাহলে আমরা বিযুক্তি রেখা বলতে কি বুঝি? এই যে বিযুক্তি রেখাগুলির কথা আমরা এখানে উল্লেখ করব। বিযুক্তি রেখা মানে কি? বিযুক্তি রেখা মানে স্পেসিফিক্যালি আমরা যে একটা অঞ্চল পাই, যে অঞ্চল দুটি স্তরকে বিভক্ত করেছে, দুটি স্তরকে বিভক্ত করেছে, তার কথা আমরা এখানে বলতে পারি। যেমন ধরো 4টে থেকে 5টা, টোটাল 5টা, 4টে না 5টা বিযুক্তি রেখা আমরা দেখতে পাই। কি কি? CMRGL, প্রথমে কনরাড, তারপর মোহ, তারপর র্যাপটি, তারপর উইচার্ড গুটেনবার্গ এবং তারপর লেম্যান। টোটাল এই 5টা অংশ আমরা দেখতে পাই। এবং এই 5টা অংশ কোন কোন জায়গার মধ্যে ডিভিশন তৈরি করেছে? যেমন কনরাড বিযুক্তি রেখা ডিভিশন তৈরি করেছে সিয়াল ও সীমার মধ্যে। মোহর ভিসিক বিযুক্তি রেখা তৈরি করেছে ঊর্ধ্ব গুরুমণ্ডল আর ভূত্বকের মধ্যে। রেপটি ঊর্ধ্ব ও নিম্ন গুরুমণ্ডলের মধ্যে। উইচার্ড গুটেনবার্গ বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্ত গুরুমণ্ডলের মধ্যে। আর লেম্যান সব থেকে শেষে কেন্দ্রমণ্ডলের দুটি অংশের মধ্যে। এবং এই জায়গার যে ঘনত্ব, ঠিক আছে, সেই ঘনত্বের অংশটা বলা হয়েছে আপেক্ষিক ঘনত্ব, গ্রাম পার ঘন সেন্টিমিটার, যেটা সেন্টিমিটার কিউব। গড় গভীরতার কথা বলা হয়েছে, কার নেতৃত্বে আবিষ্কার হয়েছে সেই কথাটা উল্লেখ করা হয়েছে। ফলে যাবতীয় এই যে প্রশ্ন এখান থেকে আসতে পারে সেটা উল্লেখ করতে হবে, পড়তে হবে রাদার। এরপর কিছু বেসিক ইনফরমেশন রিলেটেড এখান থেকে আমরা পাবো ভূ অভ্যন্তর অংশ থেকে। যেমন ভূ অভ্যন্তরে শিলামণ্ডলের নিচে 780 কিলোমিটার পর্যন্ত যে অংশ, তাকে বলা হয় পাইরোস্ফিয়ার। সো হোয়াট ইজ পাইরোস্ফিয়ার, হোয়াট ইজ ব্যারিস্ফিয়ার, হোয়াট ইজ মেসোস্ফিয়ার, এই যে টার্মগুলো আমরা পাই, এই পাইরোস্ফিয়ার, ব্যারিস্ফিয়ার, মেসোস্ফিয়ার, লো ভেলোসিটি জোন, থার্মাল জোন, থার্মাল কন্ট্রাকশন জোন, এই যে প্রত্যেকটা উপকরণ আছে, এই প্রত্যেকটা উপকরণ সম্বন্ধে কিন্তু আমাদের ধারণা রাখতে হবে। বেসিক্যালি আমার এখানে বলার উদ্দেশ্য একটাই, যে এই পার্টিকুলার অংশটাতে আমরা যে আলোচনাটা করছি তার থেকে কোয়েশ্চেন ওরিয়েন্টেশনটাকে বুঝতে হবে। যেমন ধরো এখানে আমাদের একটা প্রশ্ন প্রায়শই দেখা গেছে, ইনফ্যাক্ট গত বছরও আমরা পেয়েছি, মানে 2016-তে অবভিয়াসলি, যে ভূত্বক গঠনকারী উপাদানগুলির মধ্যে সব থেকে বেশি পরিমাণে আমরা পাই কোন অংশটাকে? যদি ধাতু হিসাবে আমরা পাই বা গ্যাসিয়াস কম্পোনেন্ট হিসাবে আমরা পাই, এই জাতীয় প্রশ্নগুলো এখানে হতে পারে। বা এখানে আমি যেমনটা উল্লেখ করলাম যে আমাদের এই লো ভেলোসিটি জোন বলে যে জায়গাটা থাকে, কেন লো ভেলোসিটি জোন? কারণ এখানে বিভিন্ন যে আর্থকোয়েক
ওয়েভস গুলি আছে, এই আর্থকোয়েক ওয়েভস, এই আর্থকোয়েক ওয়েভস গুলি কিন্তু এই জায়গাতে আমরা তুলনামূলক আর্থকোয়েক ওয়েভস গুলিকে কম গতিময়তায় দেখতে পাই বা তুলনামূলক স্লো মুভমেন্টে হতে পারে। এবার কেন হয় তার কারণ ওই যে আমি প্রথমে উল্লেখ করেছিলাম না, যে আমাদের ভূ অভ্যন্তরের গঠন জানার জন্য ভূকম্পীয় তরঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। এবং এই যে ভূকম্পীয় তরঙ্গ যে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে তার প্রমাণ এখানে, যে ভূ অভ্যন্তরে এমন কিছু পদার্থ, দেখো যে তরঙ্গগুলি আছে সেই তরঙ্গগুলি কি কি তরঙ্গ হিসাবে আমরা পাই, আমরা পি তরঙ্গ পাই, এস তরঙ্গ পাই, এল তরঙ্গ পাই, আর তরঙ্গ পাই, তাই তো? এর মধ্যে পি আর এস এই যে তরঙ্গ, স্পেসিফিক্যালি এই পি এবং এস তরঙ্গ কি করে, পি এবং এস তরঙ্গ আমাদের যে বায়ুমণ্ডল মানে সরি লিথোস্ফিয়ারিক অবস্থান, পি এবং এস তরঙ্গ লিথোস্ফিয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাই না, এটা আমরা বলে থাকি অ্যাজ আর্থের বডি ওয়েভ, ভেতরের অংশ দিয়ে যায়। কিন্তু এল আর আর এদেরকে বলা হয় সারফেস ওয়েভ, অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠস্থ অংশে এল আর আর ওয়েভকে দেখা যায়। তাহলে পি আর এস ওয়েভ আমরা দেখতে পাই ভূ অভ্যন্তরে থাকে, ভূ অভ্যন্তরে প্রবেশ করে। এবার পি আর এস তরঙ্গ কিন্তু সব জায়গায় সমানভাবে সমান গতিতে যেতে পারে না। কেন পারে না? জাস্ট বিকজ অফ দ্যাট ফ্যাক্ট। তাহলে তার ডেন্সিটি আলাদা হয়, বিভিন্ন উপাদানের যে গঠন, বিভিন্ন উপাদানের গঠনের ক্ষেত্রে আমরা আলাদা কম্পোজিশন দেখতে পাচ্ছি। তার প্রভাবে কিন্তু এই যে স্তরের ভিতর দিয়ে গঠন এবং তার ভিতর দিয়ে মুভমেন্ট, এটা তুলনামূলক চেঞ্জ হতে পারে। এছাড়া আমরা আর কি বলতে পারি এই জায়গাতে, যেখান থেকে প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটা অংশের যে গুরুত্ব, যেমন ধরো আমরা যদি কেন্দ্রমণ্ডলকে একটুখানি দেখি, যে কেন্দ্রমণ্ডল অংশের গুরুত্ব আমরা কি পাই, কেন্দ্রমণ্ডল অংশ থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। কেন্দ্রমণ্ডল অংশে দেখো স্পেসিফিক্যালি এই যে কেন্দ্রমণ্ডল অংশ প্রায় ৬৩৭১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ভূ অভ্যন্তরে, যেখানে মূলত আমরা দুটি উপাদানকে পাবো, একটা হচ্ছে লোহা এবং একটা হচ্ছে নিকেল। এবং যে কারণে এই যে স্তরটি, একে বলা হয় নাইফে বা নিফে, উচ্চারণ যেমনই করা হোক না কেন, নাইফে বা নিফে, অর্থাৎ নিকেল এবং ফেরাম এই দুটি অংশ আমরা এখানে, ফেরাস কম্পোনেন্ট দুটি এখানে সব থেকে বেশি পরিমাণে পাই। এবং মনে করা হয় যে এটি সমগ্র পৃথিবীর প্রায় ৩২.৫% এবং আয়তনের প্রায় ১৬% দখল করে আছে। তার মানে কি, সমগ্র পৃথিবীর ক্ষেত্রে এই বিষয়টা আমরা লক্ষ্য করতে পারছি যে কেন্দ্রমণ্ডল, এবং দেখো কেন্দ্রমণ্ডল এত ভারী, এবং তার কারণ আমরা যদি লক্ষ্য করি তার ডেন্সিটি, যা আমরা যত ভূ অভ্যন্তরের দিকে প্রসিড করব তত কিন্তু এই ডেন্সিটির অ্যামাউন্টটা বাড়বে। আমরা যত ভূ অভ্যন্তরের দিকে যাব এই ডেন্সিটির অ্যামাউন্ট কিন্তু ক্রমশ বাড়তে থাকবে, এবং সেই কারণে যাদের ঘনত্ব বেশি তারা ভেসে থাকবে কম, তারা নিচের দিকে থাকবে, এটা তো বেসিক জিনিস। তাহলে মোটামুটি আমরা এই বিষয়টাকে বলতে পারি। সো আমরা যে পড়াশোনাটা করব তাতে কিন্তু ঠিক এই রকম ভাবে ইনফরমেশন ওয়েতে আমরা বিষয়গুলোকে তুলে ধরবো। তার কারণ কি স্যার? তার কারণ আর কিছু না, তার কারণ হচ্ছে টাইম ফ্রেম এবং আমাদের হাতে দ্য ওয়ে, এবং এর সাথে আমাদের যেটা করতে হবে মক টেস্ট। আমরা প্রত্যেকটা বিষয়কে মাথায় রাখবো, প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে সাথে আমরা যেমন পড়িয়ে দিচ্ছি, বা তোমরা প্রত্যেকে যারা পড়ছো, যারা ইউটিউবে দেখছো, যারা অ্যাপে দেখছো, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যে কোনো জায়গা থেকে একটা ভালো টেক্সট বই, একটা ভালো কোয়েশ্চেন প্র্যাকটিসের বই, বা কোনো মক টেস্টের সেট যেটা তোমার কাছে অ্যাভেলেবেল আছে, যেটা তুমি অ্যাভেলেবেল করতে পারছো, সেটার থেকে তোমাকে কি করতে হবে, সেটার থেকে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। তার কারণ কি স্যার? তার কারণ হচ্ছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তুমি থিওরিটিক্যালি প্রচুর কিছু পড়াশোনা করলে, কিন্তু ইনফরমেশন বেসড যে জায়গাগুলো আমি উল্লেখ করছি, এই ইনফরমেশন বেসড জায়গাগুলিতে যদি ল্যাকুনা থেকে যায় তাহলে কিন্তু পরীক্ষার প্রশ্নের সঠিক উত্তর করা সম্ভব হবে না। খুব একদম বেসিক লেভেল থেকে কিন্তু ভিতর থেকে যদি প্রশ্ন দিয়ে দেয়, এবং এটা তখনই সম্ভব যখন কোনো একজন মানুষ প্রচুর পরিমাণে মক টেস্ট প্র্যাকটিস করতে পারবে। আমাদের যে কোর্স কারিকুলাম আছে এখানে দেখো আমরা 9, 10 এবং 11, 12 দুটো সেগমেন্ট, 9, 10 এবং 11, 12 দুটো সেগমেন্টকেই কিন্তু স্টার্ট করেছি। যারা এখানে শুধুমাত্র 11, 12 এর কোর্স পারচেস করবে, দ্যাট মিনস দোজ হু আর সিটিং ফর পিজিটি, তাদের ক্ষেত্রে এই 9, 10 এর যে কোর্স, কারণ সিলেবাস যেহেতু অলমোস্ট সেম, কিছু কিছু টপিক আলাদা আছে, তাদের এটা এমনি ইনক্লুডেড হবে। এবং সিডি, যেটার শিক্ষাকর্মীদের রিক্রুটমেন্টের জন্য হবে, ক্লারিক্যাল পোস্ট এবং শিক্ষাকর্মী রিক্রুটমেন্টের জন্য সিডি,
সেই দুটো কোর্স কিন্তু এমনি অ্যাড অন হয়ে যাবে। তাহলে 11-12 এর সাথে এই দুটো অ্যাড অন হচ্ছে। এবং যারা পোস্ট গ্রাজুয়েট না, যারা টিজিটির জন্য অ্যাপ্লাই করবে, তাদের তো ডেফিনেটলি 9-10 কোর্সটাকে নিতে হবে। এবং তার সাথে সাথে 9-10 কোর্সের সাথে সাথে তারা কিন্তু বাই ডিফল্ট সিডি এই যে কোর্সটা আছে এটা এমনি পেয়ে যাবে। ফলে এই বিষয়টাকে একটুখানি মাথায় রাখতে হবে যে whenever you are going to purchase, তখন এই প্যারামিটারটাকে মাথায় রাখতে হবে। ওকে, তো সৌমেন, আমি দেখতে পাচ্ছি সৌমেন ক্লাসে আছে। সৌমেন, প্লিজ লেট মি নো যদি তোমার কোনো কোয়ারিজ থাকে। দ্যাট এই ক্লাসটা কিন্তু আজকের আমাদের স্পেসিফিক্যালি আলোচনা ভিত্তিক একটা ক্লাস। আমি জাস্ট তোমাদেরকে দেখালাম দ্যাট হাউ টু স্টাডি, আমরা কোন কোন জায়গাগুলো পড়বো, কি কিভাবে পড়বো। এটা ফুল ক্লাস না একদমই, রাইট? ফুল ক্লাস তো আমাদের শুরু হচ্ছে, জিওগ্রাফি এখনো হয়নি। সো সেই কারণে, এবং আমাকে জাস্ট একটুখানি জানাও তোমরা যদি কারোর কোনো কোয়ারিজ থাকে। যদি কারোর কোনো কোয়ারিজ থাকে প্লিজ একটুখানি আমাকে জানাও। যারা যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছ, একটু আমাকে এনসিওর করো। ওকে, হ্যাঁ ডেফিনেটলি। দেখো, এটা আমি প্রত্যেককে বলি, এটা এটা আমি প্রত্যেককে বলি, প্রত্যেক ক্লাসের ক্ষেত্রে বলি যে তোমাদেরকে যেটা করতে হবে, আমি আমি স্ট্র্যাটেজির কথাই বলছি, আমি স্ট্র্যাটেজাইজ করছি। তোমাদেরকে প্রথম কথা হচ্ছে টেক্সট বই পড়তে হবে। তবে হ্যাঁ, এখন টেক্সট বই কিন্তু পুরোটা পড়া সম্ভব নয়, এই বিষয়টাকে মাথায় রাখবে। টেক্সট বই তোমার কাছে পুরোটা পড়া ডেফিনেটলি সম্ভব নয়। তাহলে এখন করণীয় কি স্যার? এখন করণীয় কোনো একটা ভালো যে নোট বই যেটাকে আমরা বলে থাকি, বা স্টাডি মেটেরিয়াল সমৃদ্ধ বুক, সেটা হতে পারে শ্যামল সর্দার, হতে পারে কার্তিক চন্দ্র মন্ডল, হতে পারে ওই যে কানাইলাল মন্ডল এবং অলোক পাল, মোস্ট প্রবাবলি, মানে যেটা বাণী সংসদের বই ভূগোলিকা, সেটা যে কোনো বই তোমরা পিক আপ করতে পারো। এবং সেই বইটাকে একেবারে গো থ্রু করতে হবে, ভালো করে পড়তে হবে। এবং তার মধ্যে যে জায়গাগুলি মনে হচ্ছে, যে জায়গাগুলি মনে হচ্ছে যে স্বাভাবিকভাবে আমার দরকার একটুখানি বেশি দেখে নেওয়া, সেটাকে একটুখানি গো থ্রু করতে হবে। অন্য টেক্সট বই থেকে, তোমাদের কাছে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের বই তো আছে, সেই টেক্সট বই থেকে একটুখানি গো থ্রু করতে হবে। এবং তার সাথে সাথে যেটা প্রয়োজন, আমি বললাম কোয়েশ্চেন প্র্যাকটিস, যে কোনো জায়গা থেকে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন প্র্যাকটিস। যে কোয়েশ্চেন মনে হবে তুমি সব পেরে যাচ্ছ, তার মানে সেই কোয়েশ্চেনের ক্ষেত্রে একটু প্রবলেম আছে। যে কোয়েশ্চেনগুলো দেখো তোমাকে ভাবাচ্ছে, যে কোয়েশ্চেনগুলোর অ্যাপ্রোচ তোমাকে ভাবাচ্ছে, তোমার নিজের মনে হচ্ছে যে না না এইটা একটুখানি ডিফিকাল্ট হতে পারে, সেই ধরনের কোয়েশ্চেন প্র্যাকটিস করো। তোমরা চাইলেই আমাদের সাথে যুক্ত হতে পারো, আমি যেখানে আছি তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস করানোর জন্য, তোমাদের সম্পূর্ণভাবে গাইড করার জন্য। যেমনটা বললাম, টিজিটি পিজিটি দুটো ক্ষেত্রেই কোর্স যেহেতু আছে, তো ইটস আপ টু ইউ দ্যাট হাউ ইউ উইল প্রসিড। বাট ফ্রম আওয়ার এন্ড এই প্রচেষ্টা থাকছে। আশা করব এটা তোমাদের কাজে লাগবে, তোমাদেরকে আগামী দিনে অনেকটা সহায়তা করবে। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে রাখবে, কমেন্ট সেকশনে জানাবে। যদি কোনো কোয়ারিজ থাকে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারো। অ্যান্ড অ্যাজ ইট ইজ, যেটা বলার, যে অধ্যয়ন সর্বদা তোমাদের সাথে ছিল, তোমাদের সাথে আছে এবং আগামী দিনেও থাকবে। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ক্লাস। জাস্ট একটুখানি তোমাদের সাথে আলোচনা। On this note, thank you everyone. Have a good night.